জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়, বিডা, বেজা ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে বন্দরগুলো বিশ্ববাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। বিনিয়োগ হাব বাস্তবায়নে বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে। বৈঠকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, নৌপরিবহনগুলোর বর্তমান হ্যান্ডেলিং ক্যাপাসিটি বছরে 1.37 বিলিয়ন ইউনিট, যা সঠিক পরিকল্পনা ও কর্মপন্থার মাধ্যমে 5 বছরে 7.86 মিলিয়ন ইউনিটে উন্নীত করা সম্ভব। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে লালদিয়া বন্দরের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না থাকা আত্মঘাতী। ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবার শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, যুদ্ধ কাম্য নয়, তবে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী একে খন্দকার ঘাঁটিতে বার্ষিক মহড়া আকাশ বিজয়ে দেখা যায় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান, পরিবহন বিমান, অ্যানম্যাড এরিয়াল ভেহিকেল, রাডার সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নানা সরঞ্জাম। বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আকাশে বিমান সেনারা নানা যুদ্ধ কৌশল আর শক্তিমত্তা প্রদর্শন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী তার সক্ষমতা তুলে ধরে। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, যুদ্ধ নয়, তিনি শান্তির পক্ষে। তবে ভারত পাকিস্তানের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ সময় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি, সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য বিচার কাজকে বাধাগ্রস্ত করছে কিনা প্রসিকিউশনের এমন আবেদনের প্রেক্ষিতে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি গোলাম মরসুদা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনালে এই বিষয়ে আবেদন করে প্রসিকিউশন। এর আগে ভারতে বসে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা বলেন, 226টি হত্যা মামলা হয়েছে, 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। সিআইডির ফরেন্সিক রিপোর্টে শেখ হাসিনার এই কথার সত্যতা মিলেছে। এ বক্তব্য আদালতের জন্য হুমকি মনে করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলে শেখ হাসিনা বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়। যে এই ট্রাইব্যুনালে একজন আসামি অভিযুক্ত শেখ হাসিনা এবং আরও একজন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল, তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছে টেলিফোনে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে ভাইরাল হয়। পরবর্তীতে ওই কথাগুলোর ভিত্তিতে প্রিন্ট মিডিয়াগুলোতে অনেকগুলো নিউজ প্রকাশিত হয়, যেখানে দেখা যাচ্ছে সেই কনভারসেশনে আসামি অপোজিট পার্টি শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি। বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 1458 কোটি টাকা শেয়ার অবরুদ্ধ ও তাদের নামে থাকা 70টি ব্যাংকের প্রায়
19 কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আবেদনের বলা হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে কোটি কোটি টাকা আয় ও বিপুল সম্পদ অর্জন করেছেন। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশের নাগরিক হয়েও বিদেশে বিনিয়োগ করেছেন, যা মানি লন্ডারিংয়ে আইনি অপরাধ, যার কারণে তাদের মালিকানাধীন প্রায় 1458 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা প্রয়োজন। দুদকের আবেদনের পরে আদালত তা মঞ্জুর করেন। দেখছেন এখন চারদিক। লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে, শিগগিরই দেশে ফিরবেন তিনি, জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সকালে হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘ চিকিৎসা নেন খালেদা জিয়া। এখন তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে, এজন্য এয়ার অ্যাম্বুলেন্সে প্রস্তুত করা হচ্ছে বলে ইতিমধ্যেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া যায়, রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে নেওয়া যেতে পারে, বাট এককভাবে এই সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসায় তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশাতেই আছি। এখন চারদিকে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও বিচারের দাবিতে রাজধানীর বীরপুরে লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিকেলে রাজধানীর বীরপুর 10 নম্বর থেকে কালশী পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় একথা জানান তিনি। এ সময় এনসিপি নেতারা বলেন, আগামী 2রা মে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ হবে। জুডিশিয়ারি কিলিং হচ্ছে আওয়ামী লীগের সাথে একটা সমার্থক শব্দ। মানে জুডিশিয়ারি কিলিংয়ের অসংখ্য অজস্র উদাহরণ আওয়ামী লীগ সৃষ্টি করেছে। জুলাই গণ অভ্যুত্থানে যে সহস্রাধিক 1400-এরও বেশি শহীদ করেছে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা সহ এবং রেজিস্ট্রেশন বাতিল, নিবন্ধন বাতিল এবং এই জুডিশিয়ারি পুরো প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা আগামী 2 তারিখ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বিক্ষোভ মিছিল করব। আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে বগুড়া শহরের টিটু মিলনায়তন চত্বরে আওয়ামী লীগের বিচার ও রাজনীতি কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি। জানান, পিলখানার পাশাপাশি 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ড, 24 সালে ছাত্র জনতার গণহত্যা সহ অসংখ্য মানুষকে খুন গুম করেছে তারা। খুনি ফ্যাসিস্ট হাসিনা এবং তার যে দল আওয়ামী লীগ, যেই দলের নেতৃত্বে আওয়ামী লীগ এবং হাসিনা তার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে। আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি। যেন তেন ভাবে নির্বাচন আয়োজন হলে জনগণের চিন্তা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। 20 দিনব্যাপী দাওয়াতি গণসংযোগের সমাপনী দিনে পথসভায় আরও বলেন, 24-এর খুনিদের বিচার ও সংস্কার করে নির্দিষ্ট সময়ে নির্বাচন দিতে হবে। রাষ্ট্রের এই সামগ্রিক ভঙ্গুর অব্যবস্থাপনা রেখে আবারও যেনতেনভাবে একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণের চিন্তা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। যদি একটি নির্বাচন হয়, শুধু ক্ষমতার হাত বদল হবে, কিন্তু সেই ক্ষমতার হাত বদলের মাধ্যমে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ এবং ফ্যাসিবাদের মূলোৎপাটনের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে পারে না। দেখছেন এখন চারদিক।
দেশের বিভিন্ন জেলার 24টি ভৌগোলিক নির্দেশক পণ্যের জিআই সনদ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে সুন্দরবনের মধু, মধুপুরের আনারস, কুমিল্লার খাদি, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি ও কুমারখালীর বেডশিট। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধা সম্পদ দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব পণ্যের জিআই সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ নানা রকমের গানকে বিদেশে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করবে সংস্কৃতি মন্ত্রণালয়। সঙ্গীত শিল্পীদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সৃজনশীল অর্থনীতিতে মেধাস্বত্বের গুরুত্ব দিবে শিল্প মন্ত্রণালয়। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তান বিমান বাহিনীর তৎপরতায় অধিকৃত কাশ্মীরের আকাশ সীমায় টহলরত যুদ্ধ বিমান সরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারত। বুধবার সকাল থেকে অধিকৃত কাশ্মীরের আকাশ সীমায় টহল শুরু করে ভারতীয় বিমান বাহিনী। যদিও পাকিস্তান এয়ারফোর্সের তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় ভারতের ডিএসলট, রাফায়েল জেট বিমানগুলো। রেডিও পাকিস্তানের তথ্য বলছে, নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল অতিক্রম না করেই ভারতের যুদ্ধ বিমান মঙ্গলবার দিবাগত রাত থেকে কাশ্মীরের আকাশ সীমায় ওত পেতেছিল। এদিকে টানা 6 দিন ধরে নিয়ন্ত্রণ রেখায় দুই পক্ষের গোলাগুলির মধ্যে এবার ইসলামাবাদকে উস্কানিমূলক হামলা ও গুলি বিনিময় বন্ধে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। জম্মু ও কাশ্মীরের পহেলগামে 26 পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বৈঠক করেছে ভারতের মন্ত্রিসভায় দুটি উচ্চ পর্যায়ের কমিটি। নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ওই বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান অলোক জোশীকে। বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এরপর তারা রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে বসেন। সংসদে কংগ্রেসের বিশেষ অধিবেশন আহ্বানের বিষয়ে আলোচনা করেন তারা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্পের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।